আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট এন্ড ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজ অ্যাকাউন্টিং বাই নাহিদ। আজকে আমরা করব শেয়ার হোল্ডার্সদের ইকুয়েশন, আর এর পরবর্তীতে আমরা করব মার্চেন্ডাইজ অর্গানাইজেশনের কিভাবে ইকুয়েশন করতে হয়। আমাদের ইকুয়েশন করার পূর্বে যে জিনিসটা ভালো করে জানতে হবে তা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা ট্রানজ্যাকশন কোথায় কোথায় প্রভাব ফেলে তা জানার জন্য আমাদের দেখতে হবে এই ফরম্যাটটা। সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে হবে ডেবিট, আর আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হবে ক্রেডিট। এই এতটুক টার্ম আমাদের মুখস্থ রাখতে হবে। আর এটা কিভাবে প্রভাব বিস্তার করে আমাদের ইকুয়েশনে সেটা অঙ্কে গেলে আমরা বুঝতে পারবো। চলুন শুরু করা যাক। শাহজালাল লিমিটেড had the following ledger balance on 1st January 2018. Cash টাকা 5 লাখ, অ্যাকাউন্ট রিসিভেবল 2,50,000, equipment টাকা 3 lakh, account payable 1 lakh, and retail earning 3 lakh, and share capital 6,500 shares টাকা 100 each. শাহজালাল লিমিটেডের মাস শেষের খতিয়ানের জের দেওয়া আছে এখানে। ক্যাশ টাকা হচ্ছে 5 লাখ টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 2,50,000 টাকা, যন্ত্রপাতি 3 লক্ষ টাকা, অ্যাকাউন্ট পেবল 1 লক্ষ টাকা, রিটেল আর্নিং 3 লক্ষ টাকা, অ্যান্ড শেয়ার 6,500 শেয়ার আছে। প্রত্যেকটা শেয়ারের মূল্য হচ্ছে কি 100 টাকা করে। তাহলে আমাদের কমন স্টক হবে 6,500 যখন 100 দ্বারা গুণ করব তখন আমাদের পাবে 6,50,000 টাকা। আচ্ছা, দেখি এত টাকা শেয়ার আছে আমাদের। এখন আমরা দেখি যে আমরা যে ইকুয়েশনটা করতেছি সেই ইকুয়েশনের কয়টা অ্যাসেটে কয়টা ঘর হবে এবং লায়াবিলিটিস অ্যান্ড শেয়ার হোল্ডার্স ইকুইটিতে কয়টা ঘর হবে। আমরা সবসময় এক মালিকানার ক্ষেত্রে ওনার্স ইকুইটি লিখি, যেহেতু এটা শেয়ার হোল্ডারদের অঙ্ক, তাহলে সেখানে ওনার্স ইকুইটি না লিখে লিখতে হবে শেয়ার হোল্ডার ইকুইটি। দেখি, চলুন আমরা অঙ্কে চলে আসলাম। অঙ্কের আগে ফরম্যাটটা দেখি, তারপর আমরা দেখব যে অঙ্কটা কিভাবে করতে হয়। প্রথমে তারিখ দিতে হবে, তারপর অ্যাসেটের জন্য একটা ঘর ইকুয়াল এল প্লাস শেয়ার হোল্ডার ইকুইটি অ্যান্ড রিমার্কস। রিমার্কস তখনই আমাদের কাছে আসে যখন আমাদের কিনা মালিকানার সত্ত্বে কোনো প্রভাব বিস্তার করে, তখনই আমরা রিমার্কস দেই। কথাটা ভালো করে বুঝিয়ে, আমরা যখন মালিকানার সত্ত্ব কোনো এন্ট্রিটা যখন বা কোনো ট্রানজ্যাকশন যখন মালিকানার সত্ত্বে প্রভাব বিস্তার করে, তখনই আমরা মূলত রিমার্কসের ঘরে লিখে থাকি, অন্যথায় আমরা রিমার্কসের ঘরে লিখি না। এখন দেখি আমাদের সম্পদের ঘরে কয়টা ঘর হবে, এটা আমরা আগে খুঁজে বের করি। ক্যাশ, আমরা জানি সম্পদের ঘরে লিখতে হয় ক্যাশ, ক্যাশ যাবে, অ্যাকাউন্ট রিসিভেবল যাবে, ইকুইপমেন্ট যাবে। এপি হচ্ছে গিয়া লায়াবিলিটিস বা দায়, এটা দায়ের সাইডে যাবে, অ্যান্ড রিটেন আর্নিং এটাও যাবে দায়ের পাশে, অ্যান্ড কমন স্টক বা শেয়ার এটাও যাবে কোথায়, দায়ের পাশে। তার মানে আমরা ফাইন্ড আউট করে ফেললাম দায়ের পাশে যাবে 3টা। নিচে আরও দেখি তো দায়ের অল্টারনেটিভ কোনো নাম আছে কিনা। না, আমরা পরে দেখলাম যে অল্টারনেটিভ কোনো নাম নাই নিচের অঙ্কে। এখন দেখি আমাদের উপরে তো 3টা ছিলই, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড ইকুইপমেন্ট, এর বাদেও কি কোনো সম্পদ আছে আমাদের অ্যাসেট সাইডে লেখার জন্য? দেখি, এই যে অফিস সাপ্লাইজ, সাপ্লাইজ সাপ্লাইজ একটা সম্পদ আমরা জানি। তাহলে অ্যাসেটের ঘরে মোট কয়টা ঘর হবে? 4টা ঘর। একটা হচ্ছে গিয়ে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইকুইপমেন্ট অ্যান্ড সাপ্লাইজ। এই যে দেখি, ক্যাশ, সাপ্লাইজ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইকুইপমেন্ট, এই হলো গিয়া 4টা সম্পদের ঘরে যাবে, এবং এই 3টা যাবে লায়াবিলিটিস অ্যান্ড প্লাস শেয়ার হোল্ডার ইকুইটির ঘরে যাবে। এখন দেখি কোন কোন এন্ট্রিগুলা কোথায় প্রভাব বিস্তার করে। আমরা জানি ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট সাইডে লিখতে হবে ক্যাশ ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল বছরের শুরুতে বা মাসের শুরুতে যেটা দেওয়া থাকবে সেটাই আমাদের লিখে ফেলতে হবে। ক্যাশে যাবে কত টাকা? ক্যাশে যাবে 5 লক্ষ টাকা, অ্যাকাউন্ট রিসিভেবলে যাবে 2.5 লক্ষ টাকা। এই যে দেখেন, ক্যাশে চলে গেছে 5 লক্ষ টাকা, অ্যাকাউন্ট রিসিভেবলে যাবে 2.5 লক্ষ টাকা, অ্যান্ড ইকুইপমেন্টে আছে 3,50,000 টাকা। তারপর আমাদের যাবে অ্যাকাউন্ট পেবেলে 1 লক্ষ টাকা, রিটেল আর্নিংয়ে যাবে 3 লক্ষ টাকা, এবং কমন স্টকে যাবে 6,50,000 টাকা। কারণ আমরা এখানে 6,500 টাকা ইচ, মানে প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে গিয়া 100 টাকা করে, তাহলে এটা গুণ দিলে আমরা 6,50,000 টাকা এখানে লিখে ফেলবো। এই যে কমন স্টকে 6,50,000 টাকা, এবং আমাদের দায়ী ছিল কত? এপি 1 লক্ষ টাকা, আর 3 লক্ষ টাকা আমাদের বইলেই দিছে রিটার্ন আর্নিং 3 লক্ষ টাকা। এটা লেখা শেষ। এখন আমরা দেখি যে তার পরবর্তী জার্নালটা কি হবে বা ট্রানজ্যাকশনটা হচ্ছে 1st জানুয়ারি পেইড রেন্ট এক্সপেন্স। পেইড মানে পরিশোধ করে দিচ্ছে, রেন্ট মানে ভাড়া,
এক্সপেন্স মানে খরচ, ভাড়া খরচ পরিশোধ করে দিছি কত টাকা, 20,000 টাকা। তো ভাড়া খরচ যখন আমি পরিশোধ করে দিই 20,000 টাকা, তখন আমার কি কি হয়, সেই খরচটা বেড়ে যায় এবং নগদ টাকাটা চলে যায়। খরচটা বেড়ে যাবে, নগদ টাকাটা চলে যাবে। এখন দেখি খরচটা বেড়ে গেলে কি হবে? খরচটা বেড়ে গেলে অবশ্যই আমার মালিকানা সত্ত্ব থেকে কমে যাবে এবং পেইড করছি, পরিশোধ করে দিছি। তার মানে হচ্ছে কি আমার নগদ টাকাও কমে যাবে। তার মানে হচ্ছে গিয়া রিটেল আর্নিং রিটেল আর্নিং এ কমে যাবে 20,000 টাকা। এই যে দেখেন রিটেল আর্নিং এ কমে যাবে 20,000 টাকা এবং নগদ টাকা আমি স্যালারি প্রদান করার ফলে আমার নগদ টাকা চলে গেছে 20,000 টাকা। তাই 20,000 টাকা আমার ক্যাশ থেকে কমায় ফেলতে হবে। যেহেতু এটা মালিকানার সত্ত্বে প্রভাব বিস্তার করছে, এই যে 20,000 টাকা কমে গেছে, তাই আমাদের এখানে লিখে দিতে হবে কিসের দ্বারা আমার মালিকানা সত্ত্ব কমলো। রেন্ট এক্সপেন্সের দ্বারা আমার মালিকানা সত্ত্ব কমলো, তার জন্য আমরা রেন্ট এক্সপেন্স লিখে দিছি। আরেকটা বোঝার বিষয় হচ্ছে আমরা এখানে যোগ বিয়োগ করে দেখাইনি, তার কারণ হচ্ছে গিয়া আমরা প্রথমে খুব ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি যে কিভাবে আমাদের অঙ্কটা করতে হবে, তারপরে আমরা যোগ বিয়োগ করে নিচে জেড টেনে দিব যে 5 লক্ষ থেকে যখন 20,000 টাকা যায় তখন থাকে 4,80,000 টাকা। তো এটা আমরা তার পরবর্তীতে দেখাই দিব। আরেকটা মূল ফ্যাক্ট হচ্ছে কি এই অঙ্কগুলা কিভাবে করতে হয়, কোথায় আমাদের গড়মিল হয় সেটা আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। কিভাবে সেটা আমরা অঙ্ক করার সময়ই দেখতে পারবো। তারপরে দ্বিতীয় ট্রানজ্যাকশনটা বলছে জানুয়ারি 5 পারচেজ অফিস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। সাপ্লাইজ পারচেজ করলে কি হয়, পারচেজ করলে আমাদের যখন আমরা বাকিতে পারচেজ করি তখন আমাদের পাওনাদার বেড়ে যায়। যখন আমরা বাকিতে পারচেজ করি তখন আমাদের পাওনাদার বেড়ে যায় এবং যেটা পারচেজ করলাম সেটাও বেড়ে যায়। তার মানে আমরা কি পারচেজ করলাম, ইকুইপমেন্ট পারচেজ করলাম, তো ইকুইপমেন্টটা বেড়ে গেছে, ঠিক না, আমার কাছে চলে আসছে, তাই ইকুইপমেন্ট আমি করে দেবো, বাড়িয়ে দেবো। এবং বাকিতে পারচেজ করার ফলে আমার কি বেড়ে গেছে, কেউ আমার কাছে অবশ্যই এখন টাকা পায়, কারণ আমি তাকে টাকা পরিশোধ করি নাই, কিন্তু সাপ্লাইসটা পারচেজ করছি তখন আমি তাকে পরিশোধ করিনি, তার জন্য এখন আমাকে তাকে পরিশোধ করতে হবে। তাই তার কাছে আমি দায়বদ্ধ। তাই কার কাছে আমি দায়বদ্ধ, এপে বা অ্যাকাউন্ট পেবলের কাছে আমার দায়বদ্ধ, বা আমি পাওনাদারের কাছে দায়বদ্ধ। কত টাকা, 30,000 টাকা। তার মানে পাওনাদারও বেড়ে যাবে। এখন দেখি সাপ্লাইজও বেড়ে যাবে 30,000 টাকা। সাপ্লাইজের ঘরে লিখতে হবে 30,000 টাকা বেড়ে গেছে এবং এপির ঘরেও আমার 30,000 টাকা বেড়ে গেছে। ডিভিডেন্ড লভ্যাংশ ডিক্লেয়ার্ড ঘোষণা করা হয়েছে অ্যান্ড পেইড টাকা 50,000। 50,000 টাকা ডিভিডেন্ড আমি ঘোষণা করে দিচ্ছি, তার মানে ডিভিডেন্ড ডেবিট এবং ঘোষণা করে দিচ্ছে, পেইড করে দিচ্ছে, প্রদান করে দিচ্ছি, তার মানে আমার কি কমে গেছে, নগদ টাকাও কমে গেছে 50,000 টাকা এবং আমার টাকাও কমে গেছে 50,000 টাকা। দেখি 50,000 টাকা, এই যে দেখেন যে রিটেল আর্নিং থেকে কমে গেছে 50,000 টাকা এবং আমার নগদ টাকা থেকে কমে গেছে 50,000 টাকা। নগদ টাকা থেকে কেন কমলো, কারণ হচ্ছে গিয়া যেহেতু আমরা এখানে পেইড করে দিচ্ছি, পরিশোধ করে দিচ্ছি, তার জন্য পেইড করি আমরা কিসে, নগদ টাকায় পরিশোধ করি, তার জন্য নগদ টাকা থেকে কমে গেছে এই জায়গায়। দেখি 20 নম্বরটাতে কি বলছে, যে রিসিভ টাকা 50,000 ফর সার্ভিস রেন্ডার্ড, মানে সেবা 50,000 টাকা গ্রহণ করছে। তার মানে কি, যখন আমি সেবা দেই সেবাটা আমার বেড়ে যায় এবং রিসিভ করছি কিসে টাকা, রিসিভ কি করি আমরা, নগদ টাকা পাইলেই তো রিসিভ করি, তার মানে নগদ টাকাও আমার বেড়ে যাবে এবং সেই সেবাটাও আমার বেড়ে যাবে। তার মানে হচ্ছে কি রিটেল আর্নিং এর ক্ষেত্রে 50,000 টাকাও বেড়ে গেল এবং আমার ক্যাশ টাকাও 50,000 টাকা বেড়ে গেল। যেহেতু আমার এটা মালিকানার সাথে প্রভাব ফেললো, তাই আমাকে লিখতে হবে সার্ভিস রেভিনিউ। তারপরে 23 নাম্বারটা কি বলছে, 23 নম্বরটা বলছে রিসিভ টাকা 50,000 ইন ক্যাশে রিসিভ করলাম ফ্রম ধরলো ওয়ান ক্লায়েন্ট হু হ্যাড বিন বিলড প্রিভিয়াসলি ফর সার্ভিস রেন্ডার্ড। আচ্ছা, আমি একবার সেবা দিয়েছিলাম তাকে, তখন সে আমাকে কি করে নাই, সে আমাকে টাকা পরিশোধ করে নাই। আমি দেনাদার হিসেবে সে আমার রয়ে গেছিল, সে আমাকে টাকা পরিশোধ করে নাই। এখন আমি 50,000 টাকা রিসিভ করলাম, তার মানে কি আমার দেনাদারের দেওয়ার কথা ছিল, এখন সে আর আমাকে দিবে না। তার মানে কি হইলো, দেনাদার কমে গেল আর আমার নগদ টাকা বেড়ে গেল, কত টাকা, 50,000 টাকা। এখন দেখি এই যে দেখেন দেনাদার, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদার কত টাকা কমে গেল, সে আমাকে দিয়ে ফেলছে, তার জন্য তাকে আমি কমাই দিলাম 50,000 টাকা এবং সে আমাকে কিসে দিয়ে দিচ্ছে, নগদে দিয়ে দিচ্ছে, তাই আমি নগদান বাড়িয়ে ফেললাম। কমন একটা বোঝার বিষয় হচ্ছে গিয়া যখন আমরা এখানে কমাবো, অ্যাসেটে কমাবো, অবশ্যই যদি এর প্রভাবটা এল প্লাস এসির ভিতরে পড়ে তখন আমাদের অবশ্যই কমাতে হবে। যখন আমরা অ্যাসেটে বাড়াবো তখন এর প্রভাবটা যদি এল প্লাস এসিতে পড়ে তাহলে অবশ্যই আমাদের বাড়াতে হবে। আরেকটা মজার বিষয় হচ্ছে অ্যাসেটেই যদি দুইটার প্রভাব বিস্তার করে তাহলে একটা কমবে আর একটা বাড়বে, কখনোই দুইটা একসাথে কমবে না, কখনোই দুইটা একসাথে বাড়বে না। যেমন দেখি আমাদের 23 নম্বর জার্নালটা ছিল এরকম,
যে আমরা 50,000 টাকা AR থেকে কমাইলাম এবং ক্যাশ থেকে 50,000 টাকা ক্যাশে 50,000 টাকা বাড়াইলাম। এটা কখনোই সম্ভব ছিল না যে আমরা ক্যাশেও 50,000 টাকা বাড়াইলাম এবং AR বা অ্যাকাউন্ট রিসিভেবলও 50,000 টাকা বাড়াবো, যখন কিনা সমীকরণের একদিকে প্রভাব বিস্তার করে কোনো জার্নাল বা কোনো ট্রানজ্যাকশন, তখন আমাদের হয় একটা বাড়বে আর একটা কমবে, না হয় একটা কমবে আর একটা বাড়বে। কখনোই এরকম হবে না দুইটা বাড়বে দুইটা কমবে। কথা ক্লিয়ার? তারপরে দেখি যখন কিনা সমীকরণে দুই সাইডেই একটা জাবেদা প্রভাব বিস্তার করে, তখন অবশ্যই যেটা বাড়াবো সেটা দুই পক্ষেই বাড়াবো, যেটা কমাবো সেটা দুই পক্ষেই কমাবো। ক্লিয়ার? এটা একটা কমন কনসেপ্ট। চলুন এখন দেখি 25 তারিখে কি বলছে। 25 তারিখে আচ্ছা, পারফর্মড আয় হয়েছে টাকা 25,000 ফর সার্ভিস অন অ্যাকাউন্ট। সেবা থেকে বাকিতে আমার আয় হয়েছে বলতে আমি সেবা দিছি, সে আমাকে এখনো টাকা দেয় নাই। তার মানে এখন কি হইলো, তাকে আমি সেবা দিছি, সেবাটা বেড়ে গেছে, সে আমাকে টাকা দেয় নাই, টাকা দিবে, দেয় নাই দিবে। তার মানে কিসের সৃষ্টি হয়েছে এখানে? এখানে দেনাদারের সৃষ্টি হয়েছে। যখন কিনা দেনাদারের সৃষ্টি হবে তখন আমরা দেনাদারে বাড়িয়ে ফেলবো। তার মানে কি সেবাটাও বেড়ে গেছে, আমার দেনাদারও বেড়ে গেছে। তার মানে রিটেল আর্নিং এর ক্ষেত্রে এর প্রভাবটা পড়বে 25,000 টাকা প্লাস এবং এই আরে 25,000 টাকা প্লাস। 25 নাম্বারটা দেখি। 25 নাম্বারটা এই যে দেখেন, জানুয়ারি 25 তারিখে সার্ভিস রেভিনিউ রিটেল আর্নিংয়ে, এই যে দেখেন রিটেল আর্নিংয়ে 25,000 টাকা প্লাস করতে হবে এবং AR বা অ্যাকাউন্ট রিসিভেবল আমার 25,000 টাকা প্লাস করতে হবে। সে আমাকে দেয়নি, সে আমাকে দিবে, এইটা ধরে আমরা যোগ করে দিলাম। তারপরে দেখি জানুয়ারি 28 তারিখে বলতেছে যে পেইড অফিস স্যালারিজ, অফিসের যে স্যালারি আছে কর্মচারীদের এটা পরিশোধ করে দিছি। তার মানে কি স্যালারি এক্সপেন্স ডেবিট এবং ক্যাশ টাকা চলে গেছে। স্যালারি খরচ যখন বেড়ে যায় তখন অবশ্যই আমার এটা রিটেল আর্নিং অথবা মালিকানা সত্ত্ব থেকে এটা কমাতে হবে। এবং কিসে পরিশোধ করলাম? নগদ টাকায় পরিশোধ করলাম। ক্যাশ চলে গেছে, তার জন্য ক্যাশ থেকেও কমায় ফেলতে হবে। কত টাকা? 15,000 টাকা। দেখি 15,000 টাকা স্যালারি এক্সপেন্স রিটেল আর্নিং, যেহেতু এটা শেয়ার হোল্ডার ইকুইটি, তার জন্য আমরা রিটেল আর্নিং থেকে কমাইতেছি। যদি এটা ওনার সিকিউরিটি হইতো তাহলে আমরা ক্যাপিটাল থেকে কমাইতাম। জানুয়ারি 30 তারিখ রিসিভ ক্যাশ, ক্যাশটাকে রিসিভ করলাম কত টাকা? 24,000 টাকা অ্যাজ ফুল সেটেলমেন্ট, একদম পূর্ণ নিষ্পত্তিতে আমি 24,000 টাকা গ্রহণ করলাম অফ রিমেইন মানি অফ দ্য সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি 25। জানুয়ারি 25 তারিখে যে আমি বাকিতে আমি সেবাটা দিয়েছিলাম 25,000 টাকার, সেই সেবার 25,000 টাকা থেকে আমি 24,000 টাকা গ্রহণ করে ফেলছি। ইকুয়েশনের প্রভাবটা পড়বে যখন আমাকে ক্যাশ টাকা দিয়ে দিছে, কত দিচ্ছে? 24,000 টাকা দিয়ে দিচ্ছে। 24,000 টাকা ক্যাশ আমার বেড়ে যাবে। দেনাদারের কাছে পাইতাম আমি 25,000 টাকা, সেই 25,000 টাকা সে আমাকে আর দিবে না, কজ আমাকে দিয়ে ফেলছে পূর্ণ নিষ্পত্তিতে। তাই দেনাদারের কাছ থেকে আমি 25,000 টাকা কমাই দিব এবং ক্যাশে আমার 24,000 টাকা বেড়ে যাবে। এখন 1,000 টাকার গড়মিল আছে এখনো আমার, তার কাছে আমি আরো 1,000 টাকা পাই, কিন্তু সে আমাকে আর দিবে না। তার জন্য এটা আমার ক্ষতি হিসাবে, এটা আমি কোথা থেকে মাইনাস করে দেবো? রিটেল আর্নিং থেকে এটা আমি 1,000 টাকা মাইনাস করে দিব। এটা হচ্ছে গিয়া ডিসকাউন্ট এক্সপেন্স, ডিসকাউন্ট খরচ 1,000 টাকা মাইনাস করে দেবো। তাহলে এই সমীকরণটা একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন অফিস সাপ্লাইজ ইউজড ডিউরিং দ্য মান্থ ওর্থ টাকা 25,000। অফিস সাপ্লাই ইউজ করা হয়েছে এবং কত টাকা? এখানে 25,000 টাকার সাপ্লাইজ ইউজ করা হয়ে গেছে। সাপ্লাইজ আমি আগে ক্রয় করছিলাম কত টাকা? সাপ্লাইজ ক্রয় করা হয়েছিল 30,000 টাকা। সেই 30,000 টাকার সাপ্লাইজ আমি 25,000 টাকা ইউজ করে ফেলছি। আর ইউজ রেট জাবেদা দিতে হয়। মনে রাখার জন্য বলি যে আমরা যখন 3 মাসের ভাড়া অগ্রিম দিয়ে ফেলি, যে প্রিপেইড রেন্ট পেইড ইন অ্যাডভান্স, মানে হচ্ছে গিয়া 3 মাসের ভাড়া যখন পরিশোধ করে ফেলি, তখন আমাদের যদি জার্নাল নাও দিতে বলে, তার বছর শেষে বা মাস শেষে আমাদের সেই খরচের জার্নালটা দিয়ে দিতে হবে যে কয় মাস খরচ হয়ে গেছে। যদি আমরা 3 মাসের অগ্রিম টাকা পরিশোধ করে ফেলি ভাড়ার, তো যে মাসের আমরা জার্নাল করতেছি বা ইকুয়েশন করতেছি সেই মাসটা আমার কি হয়ে গেছে? খরচ হয়ে গেছে। সেই মাসের খরচের জার্নালটা যদি নাও দিতে বলে, তারপরেও আমাদের ইকুয়েশনে সেই খরচের জার্নালটা দিতে হবে। তার মানে কি আমাদের 25,000 টাকা খরচ হয়ে গেছে। 25,000 টাকা খরচ হলে কি হয়? 30,000 টাকা সাপ্লাইজ আগে আমার ছিল, সেই সাপ্লাইজ থেকে 25,000 টাকা কমে যাবে। আমার সাপ্লাইজ 25,000 টাকা কমে যাবে। দেখি সাপ্লাইজে কত? 30,000 টাকা ছিল, 25,000 টাকা কমে গেল এবং সেই এক্সপেন্স বা খরচটা বেড়ে গেল। তো সেটা কোথা থেকে যাবে? যেহেতু আমাদের এটা শেয়ার হোল্ডার ইকুইটি, তার জন্য আমাদের 25,000 টাকা রিটেল আর্নিং থেকে কমে যাবে। আর যদি এটা ওনার সিকিউরিটি হইতো, ক্যাপিটাল থেকে 25,000 টাকা কমে যেত। যেহেতু এটা ক্যাপিটাল বা রিটেল আর্নিং
এই প্রভাব ফেলছে তার জন্য সাপ্লাইজ এক্সপেন্স এইটা লিখে ফেলছে। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের 50,000 টাকা থেকে 20,000 টাকা মাইনাস করে যত হয় অত টাকা লিখে ফেলতে হবে। এখন লেখার আগে আমাদের ইকুয়েশনটা ঠিক আছে কিনা তার জন্য আমাদের যোগ করে আমরা দেখব যে এখানে টোটাল কত আসে, এখানে টোটাল কত আসে। যদি কিনা গরমিল হয় তখন আমাদের দেখতে হবে যে মাঝখান থেকে আমাদের যোগ করতে হবে। কিভাবে? যে 5 লক্ষ টাকা থেকে 20,000 টাকা যদি আমরা বাদ দিই তাহলে থাকবে আমাদের 4,80,000 টাকা। সেই 80,000 টাকা থেকে যদি আমরা 50,000 টাকা বাদ দিই তখন আমাদের থাকবে 4,30,000 টাকা। এভাবে আমাদের মাঝখান পর্যন্ত আসলে আমাদের একটা ব্যালেন্স আসবে। এখানে একটা ব্যালেন্স আসবে। তো এই ব্যালেন্স, এখানে একটা ব্যালেন্স আসবে, এখানে একটা ব্যালেন্স আসবে, এখানেও একটা ব্যালেন্স আসবে। এই ব্যালেন্সগুলো যোগ করব, যোগ করে দেখব কি এই ব্যালেন্স, এখানে যে একটা কলামে ব্যালেন্সগুলা আমরা মাইনাস করলাম, এই মাইনাস করার পরবর্তীতে এখানে যে একটা ব্যালেন্স আসবে সেই ব্যালেন্সটা আমরা যোগ করব। দেখব যে অ্যাসেটস ইকুয়াল এল প্লাস এস ই হয় কিনা। যদি কিনা হয় তখন আমাদের দেখতে হবে যে গরমিলটা হয়েছে নিচে, ঠিক আছে। আর যদি এখানেই গরমিল দেখা দেয় তার মানে আমাদের বুঝতে হবে যে উপরে কোথাও আমাদের হিসাবে গরমিল হয়েছে। এভাবে আমরা একটা ইকুয়েশন খুব ভালোভাবে করতে পারবে বা কোনো ভুল ছাড়াই করতে পারবো। এখন দেখি আমাদের এখানে কত বসবে, আমাদের ক্যাশে কত বসবে, সাপ্লাইজ AR অ্যান্ড ইকুইপমেন্টে কত বসবে, এপি অ্যাকাউন্ট পেবল, কমন স্টক অ্যান্ড রিটেল আর্নিং এ কত বসবে। যোগ বিয়োগ করে এখানে একটা জের, এখানে একটা জের আর এখানে একটা জের হবে। চলুন দেখি। 5,39,000 টাকা, আর এখানে আমি 30,000 টাকা থেকে 25,000 টাকা চলে গেলে থেকে 5, আর এখানে আমরা যদি মাইনাস করি তাহলে আমরা 2 লক্ষ টাকা পাবো, আর এখানে আমরা পাবো 3 লক্ষ টাকা। আমরা এপিতে পাবো 1,30,000 টাকা, আর আমাদের কমন স্টকে পাবো, আর যেহেতু এটাতে কোনো প্রভাব বিস্তার করে নাই, 6,50,000 টাকায় নিচের জেরে চলে আসবে 6,50,000 টাকা। আর এখানে আমরা পাবো 2,64,000 টাকা। এখানে টোটাল হবে 10,44,000 টাকা, এখানেও হবে 10,44,000 টাকা। এই হলো আমাদের যেটা মিলে গেছে। যদি আমাদের অঙ্কটা, আর এটা আপনারা এভাবেও করতে পারেন, আর যদি অঙ্কটা ছোট হয় তাহলে আপনারা 5 লক্ষ টাকা থেকে 20,000 টাকা মাইনাস দিয়ে উপরে জেড টেনে তারপরে এগুলো করতে থাকবেন। আর এখানে যে এ আর 2,50,000 টাকা আছে এটার জেডটা এখানে আসবে, এখানে আসবে, এভাবে নিচে নামতে থাকবে। এভাবে তো আমরা জেড টেনে তারপর করে দেবেন। সময় স্বল্পতার কারণে এবং ভিডিও লেন্থ অনেক বেশি হওয়ার কারণে তার জন্য এটা আমরা করলাম না, আপনারা করে নেবেন। যদি অঙ্কটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর এর পরবর্তী ভিডিওটা হবে মার্চেন্ডাইজ অর্গানাইজেশনের কিভাবে ইকুয়েশন করতে হবে সেটা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।